বাংলাদেশে সাংবাদিকদেরকে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের মতো ড্রাকোনিয়ান অ্যাক্টে আপনি জেলে ঢুকিয়ে রাখছেন। প্রধান উপদেষ্টা তো দায়িত্ব নিয়ে বলেছিলেন যে আপনারা মন খুলে সমালোচনা করুন। বিভিন্ন মিনিস্ট্রি ঠিকমতো ফাংশন করতে পারছে না। বিভাজন আপনাদের মধ্যেও দেখা যাচ্ছে। এইটা কেন? এই সরকারের ভেতরে কমপক্ষে হলে ২ টা থেকে ৩ টা সরকার আছে। আপনাকে কেউ কচুখেতি বলে যে বা একটি বিশেষ গোয়েন্দা সংস্থার পারপাস সার্ভ করেন আপনি। উত্তরা স্বেচ্ছাসেবক দলের একজন সাবেক ছাত্রনেতা তাকে গুলি করে হত্যা। এই সাগরনী হত্যাকাণ্ড নিয়ে কেন আসলে আ কোন রকম মানে কোন আলোর মুখই দেখল না? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আলাপের পডকাস্ট কথা চলুকে। আমরা এই অনুষ্ঠানে সবার সাথে কথা বলি, সবার কথা শুনতে চাই, সবার কথা বলতেও চাই। নানান শ্রেণীর মানুষের সাথে, নানান সমাজের নানান গুরুত্বপূর্ণ মানুষের সাথে আমরা কথা বলি এই কথা চলুকে। আমাদের আজকের কথা চলুকের অতিথি সাংবাদিক জুলকার নাইন শায়ের, যিনি আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের সিনিয়র প্রোডিউসার এবং তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় অত্যন্ত সক্রিয় একটি ভূমিকা নিতে দেখা গেছে। বলা হয় হাতে গোনা কয়েকজন যারা দেশের বাইরে থেকেও নিয়ামক হিসেবে কাজ করেছেন এই জুলাই গণঅভ্যুত্থানের পেছনে, তিনি তাদেরই অন্যতম একজন। জুলকার নাইন শায়ের, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি কথা চলুক অনুষ্ঠানে। অনেক, অনেক ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। আপনার দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। শাহের ভাই, শুরুটা যদি এইভাবে করি, একটা আ জুলাই আগস্টে ২০২৪ সালের একটা বড় গণঅভ্যুত্থান আমরা দেখলাম। ১৬-১৭ মাস পার হলো। এই জি। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের মানুষের যারা গণঅভ্যুত্থান করেছেন তাদের যে একটা আকাঙ্খা, অভিপ্রায়ের মধ্যে দিয়ে অভ্যুত্থান হলো, তারপরে ১৭ মাস পর বাংলাদেশকে কোথায় দেখছেন? ধন্যবাদ আপনাকে। তারপরে ১৭ মাস পর বাংলাদেশকে দেখছি বাংলাদেশের মানুষের যে আকাঙ্খা ছিল একটা মোটামুটি আ ফ্রি এনভায়রনমেন্ট এ বসবাস করার, আ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার। মনে হচ্ছে আমরা সেদিকে অগ্রসর হচ্ছি আস্তে, আস্তে। পাশাপাশি আ অবশ্যই অনেকের অনেক আশা পূরণ হয়নি। অনেক, অনেক কিছু হয়তো অনেক ডিফারেন্টলি করা যেত। যেগুলা অনেক কারণেই হয়তো সম্ভব হয়নি। এবং যার প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক পরিস্থিতি, আ দুর্নীতির যে বিষয়গুলা ছিল, আমরা আশা করেছিলাম যে দুর্নীতি আ যে প্রবণতা আমরা আগে দেখেছি, এরকম প্রবণতা অন্তত আমরা এখন দেখব না। এট লিস্ট এরকম একটা ঘটনার পরে যখন একটা সরকার গঠন করা হলো অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের অধীনেও আ syndicated corruption আমরা এক্সপেক্ট করিনি। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এর অনেক নমুনা সামনে এসেছে। কিছু ক্ষেত্রে প্রমাণিত হয়েছে, কিছু ক্ষেত্রে প্রমাণিত হয়নি। কিছু ক্ষেত্রে এখনো দেশের অনেক সংবাদ মাধ্যম আ হয়তো সাহস করছেন না সেগুলো নিয়ে কাজ করতে। সুতরাং এবং পলিটিক্যাল যেই কালচার, পলিটিক্যাল যেই আ আ ইকোসিস্টেম আছে আমাদের, সেখানে আসলে আমরা যেরকম পরিবর্তন দেখতে চেয়েছিলাম, দুঃখজনকভাবে ওরকম কোন রকমের পরিবর্তন আমরা দেখছি না। দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। এইটার কারণ কি বলে আপনার মনে হয়? মানে অন্তর্বর্তীকালীন সরকার একটা গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আ উম দায়িত্ব নিল। তারা যে এই ১৬-১৭ মাসে এই যে আপনি যে শব্দগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, দুঃখজনক, খানিকটা অনেক আশা পূরণ হয়নি। মানে তাহলে কি সরকারের কোন রকম দুর্বলতা আপনি দেখেন সামগ্রিক প্রক্রিয়াগত কারণে এবং রাজনৈতিক বাস্তবতা মিলিয়ে? সরকারের দুর্বলতার কথা যদি আমাকে বলতে হয়, তাহলে আমাকে বলতে হবে যে সরকারের ভেতরে যেই বেশ কিছু সরকার আছে। কারণ এই সরকারের ভেতরে কমপক্ষে হলে ২ টা থেকে ৩ টা সরকার আছে যারা বিভিন্ন স্মল নিয়ে আ ভাবে নিজস্ব স্মল গোষ্ঠীর তারা কাজ করে থাকে। বিভিন্ন স্মল অনেক গোষ্ঠীর স্বার্থ নিহিত আছে এখানে। তো এই যে ক্ষুদ্র, ক্ষুদ্র সরকারের ভিতরে যে সরকারগুলো আছে, তারা যদি এই ইন্টারফারেন্স টা না করতেন, তাহলে হয়তো সবকিছু অনেক আরো অনেক ভালোভাবে হতো। সবকিছু হয়তো আরো আরো আ প্রিসাইজলি আমরা করতে পারতাম। জুলাই স্পিরিট যেটাকে আমরা বলে থাকি, জুলাই স্পিরিট ধারণ করে যদি আসলেও আমরা আমাদের কাজ করার আগ্রহ থাকতো সরকারের ভেতরে এই ব্যক্তিগুলোর, তাহলে হয়তো আমরা এই অবস্থাটা আজকে দেখতাম না। কারণ অনেক ব্যক্তি বিশেষ তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য এমন কিছু কাজকর্ম করেছেন যা দেশের সার্বিক পরিস্থিতি বেশ বেশ ঘোলাটে করে ফেলেছে। এখানে কিছু বিশেষ ব্যক্তি আছেন, আমি যাদের বিষয়ে আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি। হুম। তারা এমন করে সরকারের কেন্দ্রস্থলে প্রভাব বিস্তার করেছেন যাতে
ভর কেন্দ্রের মধ্যে সরকারের যে ভর কেন্দ্র সেখানে একটা অসামঞ্জস্যতার সৃষ্টি হয় এবং সেই অসামঞ্জস্যতার কারণে আপনি দেখবেন যে বিভিন্ন মিনিস্ট্রি ঠিকমতো ফাংশন করতে পারছে না। একেক মিনিস্ট্রির উপরে এমন কিছু অদৃশ্য লোকজন আছেন যারা মিনিস্ট্রির অ্যাডভাইজারকে বাইপাস করে গিয়ে তাকে সুপারসিড করে গিয়ে কাজকর্ম করছেন এবং যার কারণে আমরা এই যে অসামঞ্জস্যতার একটা সিচুয়েশন অথবা পরিবেশ এটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবেই। আপনি যে বলছেন এই যে গভর্নমেন্ট উইদিন গভর্নমেন্ট কিংবা স্টেট উইদিন স্টেট যেটা বলি, তারা কি শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধিই করছেন? নাকি এখানে আরো কোনো বড় ডায়াসপোরার কিংবা আরো কোনো বড় হ্যাঁ, কমিউনিটির স্বার্থ অবশ্যই। জড়িত? এখানে তো এরা তো ধরেন তারা যেখানে গিয়েছেন তারা নিশ্চয়ই নিজস্ব নিজস্ব স্বার্থসিদ্ধি মানে কিন্তু শুধুমাত্র তাদের নিজস্ব ব্যক্তিগত কাজই করে না। তারা একটা অবশ্যই প্রত্যেকের পেছনেই বিভিন্ন শক্তি অথবা বিভিন্ন গোষ্ঠী আছেন। আ এই গোষ্ঠীদের ইন্টারেস্ট হয়তো অনেকে সার্ভ করার চেষ্টা করছে। আপনি বলছিলেন যে যে কাজগুলো হয়নি হতে পারত, তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে আপনি বলছেন অনেক সংবাদ মাধ্যম এখনো সাহস করছে না অনেক কিছু বলতে, করতে। আ প্রধান উপদেষ্টা তো দায়িত্ব নিয়ে বলেছিলেন যে আপনারা মন খুলে সমালোচনা করুন। করা যাচ্ছে কি বাংলাদেশের সংবাদ মাধ্যমে কিংবা না, যেকোনো অবশ্যই সমালোচনা? মন খুলে সমালোচনা করা যাচ্ছে না। আপনি এখনো বাংলাদেশে সাংবাদিকদেরকে অ্যান্টি টেররিজম অ্যাক্ট এর মতো ড্রাকোনিয়ান অ্যাক্ট এ আপনি জেলে ঢুকিয়ে রাখছেন। কিছুদিন আগেও আমরা দেখেছি বেশ কয়েকজন সাংবাদিককে এই আইনের আওতায় এনে অন্যায়ভাবে জেলে ঢোকানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই দেশে ২৪ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টাও না মনে হয় ৬ ঘন্টার মধ্যে আপনি বলছেন একজন আ অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি আছেন। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আ রিমান্ড দেয়া হচ্ছে। তাকে ৬ ঘন্টার মধ্যে আপনি আবার জামিন দিয়ে দিচ্ছেন। বাট অন দ্যা আদার সাইড দেয়ার আর জার্নালিস্টস যারা হয়তো গত রেজিমের সময় বেশ বেশ আ উম স্পর্শ বেশ কি বলবো এটাকে আমি? আ কন্ট্রোভার্সিয়াল রোল প্লে করেছেন এবং তারা এক ধরনের স্লেভ হয়ে গিয়েছেন, দলদাস হয়ে গিয়েছেন বিভিন্ন দলের পক্ষে। এদেরকে ধরেন আ যদি আপনি কোন করাপশন এর আইনে অথবা কোন অন্য অন্য কোন রকমের আইনে যেখানে ধরেন আপনি কোন প্রমাণ পেয়েছেন এদের দুর্নীতির অথবা এদের কোন রকমের অন্যায়, সে সমস্ত আইনে যদি আপনি এদেরকে জেলে ঢুকাতেন অথবা জেলে রাখতেন, তাহলে কেউই কিন্তু আপত্তি করত না। মানে যে কিন্তু অপরাধ আপনি সেই সাংবাদিক অপরাধের আইনে কিংবা সেই অপরাধের হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনি অনেককে হত্যার মতো ঘটনায় জেলে ঢুকিয়ে রেখেছেন। কাউকে বলেছেন হত্যায় ইন্ধন দিয়েছেন, এই করেছে। তো এই যে ধরেন এই সমস্ত ট্রাম্পড আপ চার্জেস এ যে যাদেরকে ভিতরে রাখা হয়েছে, এটার অ্যাকচুয়ালি কারণটা কি? আপনি কাউকে জামিন দিয়ে দিচ্ছেন, কাউকে থানাতে গিয়ে পুলিশকে অ্যা বাজে কথাবার্তা বলতেছে, পুলিশকে অ্যা অ্যা তুচ্ছ-তাচ্ছিল্য করে মন্তব্য করতেছে। এই সমস্ত ক্ষেত্রে আপনি যে এই ধরনের একটা হুম, আ সহনশীলতা প্রদর্শন করছেন, এটা তো সকলের ক্ষেত্রেই করা উচিত। তাহলে তো যে কেউই বলবে যে আমার জুলাইতে সংশ্লিষ্টতা ছিল, এর জন্য আমার জন্য ৭ খুন মাফ। বিষয়টা তো আসলে এরকম হওয়া যাবে না। একটা দেশে তো আপনাকে আইন-কানুন রাখতে হবে। হ্যাঁ, আপনি দায় মুক্তি দিচ্ছেন। সেই আন্দোলনের সময় তারা যে ভূমিকা রেখেছিল, we understand যে তখন অনেক কিছুই অনেক অনভিপ্রেত ঘটনা ঘটেছে যেটা ওরকম একটা আন্দোলনে ঘটতে পারে। এই কারণে আপনি এদেরকে indemnity দেয়ার আ পরিকল্পনা করছেন, হয়তো দেয়া হবে। এটা হয়তো দেয়া উচিতও। কিন্তু তার মানে কিন্তু এই না যে আপনি যা ইচ্ছা তাই করে বেড়াবেন এবং আপনাকে accountable held করা যাবে না। এটা কখনো হতে পারে না। এটা কোন দেশেই হয় না। যে ঘটনাগুলো আপনি বললেন, আমরা যদি ধরেন কোট আনকোট বলি মবক্রেসি, এই ধরনের একটা প্রবণতা আছে। আ আমরা অনেক রকম ঘটনা দেখেছি, নানান জায়গায় মব হয়েছে। উম এ ধরেন এই যে পুলিশের সাথে দুর্ব্যবহার কিংবা সম্ভাব্য আসামিকে আবার নিয়ে যাওয়া, এগুলো তো এক ধরনের মবই বলা যেতে পারে। সেই বাস্তবতার জায়গা থেকে তার মানে কি আইন শৃঙ্খলা বাহিনী কাজই করতে পারছে না? মানে তারা ফাংশনাল না? ফাংশনাল তো অবশ্যই। ফাংশনাল না হলে তো দেশের এতদিনের যা অবস্থা হওয়া উচিত ছিল তাহলে তো ওটা হয়েই যেত আরকি। অবশ্যই তারা ফাংশনাল অবস্থায় আছে। তো এর জন্য আপনি রাত্রে বেলা এখনো ঘুমাতে পারছেন বাসায়। আপনার বাসাতে এখনো ডাকাত পড়ছে না। আ কিন্তু অনেক ক্ষেত্রে এমন সব ধরনের প্রভাব বিস্তার করা হচ্ছে যেটা হয়তো আনএক্সপেক্টেড। আমরা আমরা আশা করেছিলাম যে প্রশাসন বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সিকিউরিটি এজেন্সিস বলেন, এদের উপরে কোন ধরনের আনডিউ ইনফ্লুয়েন্স কেউ এক্সারসাইজ করবে না। কিন্তু আমরা প্রায় সর্বক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আনডিউ ইনফ্লুয়েন্স এক্সারসাইজ করার যে প্রবণতা, এটা ধরেন মনে হয় বেশ কিছু ক্ষেত্রে এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে যেটা আনপ্রেসিডেন্টেড।
আপনি আজকে একটা আমরা যখন কথা বলছি বাংলাদেশ সময় ১০:১০ জানুয়ারি ৭ তারিখ। তার কিছুক্ষণ আগে আমি আপনার একটা ফেসবুকে স্ট্যাটাস দেখছিলাম। আপনি সাগররুনি হত্যাকাণ্ডের যে তদন্ত প্রতিবেদন আজকে ১২৩তম বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন জমা দেওয়া। এত অনুসন্ধানী সাংবাদিকতা হয়, আ এই সাগররুনি হত্যাকাণ্ড নিয়ে কেন আসলে আ কোনো রকম মানে কোনো আলোর মুখই দেখল না? আমরা সেই ৪৮ ঘন্টার গল্পটা জানি। আপনি যদি আমার ওই স্ট্যাটাসটি আমি যেটা শেয়ার করেছি অথবা এবং সেখানে আমি যা লিখেছি সেটা পড়ে থাকেন, আপনি লক্ষ্য করবেন যে সেখানে আমি স্পষ্ট করে লিখেছি যে দেশে এতগুলো সাংবাদিকদের হুম, ফোরাম আছে, বিভিন্ন রকমের ফোরাম, বিভিন্ন রকমের এই সাংবাদিক আপনার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আছে, ডিআরইউ আছে, আরো বহুত আছে এবং হয়তো কয়েক ডজন হুম। পাওয়া যাবে খোঁজ করলে। তারা বেশ ঘটা করে নির্বাচন করেন, অনুষ্ঠান করেন, পার্টি করেন। ১০০টা ফুলের মালা গলায় দিয়ে তারা নিজেদেরকে উপস্থাপন করেন। আবার কেউ সিন্ডিকেটেড ভাবে বিদেশে ঘুরতে যান, এই করে বেড়ান। কিন্তু আপনি কি সাগররুনির জন্য আ এই হত্যাকাণ্ডের ৫ বছর পরে হলো। আজকে তো প্রায় আমরা স্ট্যান্ডিং আফটার 13 ইয়ার্স হুম। অলমোস্ট। তাই না? তো এই ১৩ বছর ১২ বছরেও অথবা ১০ বছর পূর্তিতে আপনি কি দেখেছেন যে সাংবাদিকরা গিয়ে কোথাও একটা মোর্চা দাঁড় করিয়েছে? অথবা রিসেন্টলি যে ১০০তম বারের জন্য সাংবাদিকরা কোথাও গিয়ে কোন রকমের প্রতিবাদ করেছে? সো দে আর ইউর ওন ব্রাদার্স। তাই না? আপনি যদি নিজের কলিগদেরকে এরকম করে আ আ বিবেচনা করেন যে একজন সাংবাদিক তার সহকর্মীর বিপদের সময় গিয়ে পাশে দাঁড়াবে। আমি কিন্তু এই প্রবণতাটা একেবারেই দেখতে পাই না। যে সাংবাদিকরা যে গিয়ে কোন রকমের আ প্রতিবাদ করছেন, কোন রকমের স্ট্যান্ড নিচ্ছেন। তারাও বেশ কেয়ার ফ্রি ভাবে আছেন যে, "না, আমার তো কিছু হয়নি। আমি তো ঠিক আছি। আমি ভালো আছি। আ যারা মারা গেছে তারা তো মারা গিয়েছেন। এখন এটা নিয়ে আমি আর কোন বিপদের মধ্যে ইনভলভ হতে যাব।" তো এখানে আমার মনে হয় তাদেরও একটা দায়বদ্ধতার বিষয় আছে যে, আপনার কলিগ যারা এভাবে অন্যায়ভাবে মারা গেছেন এবং শতবার একটা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল সেটা জমা দেওয়া হয়নি। কিন্তু সেটা আপনারা বেশ কনভেনিয়েন্টলি ইগনোর করে যাচ্ছেন। তো এটাতে সাংবাদিক কমিউনিটির তারাও একেবারে দায় এড়াতে পারেন না। আর ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন তারা নিশ্চয়ই কারো না কারো কাছে তো অবশ্যই অ্যাকাউন্টেবল। তো যাদের কাছে তারা অ্যাকাউন্টেবল, তারা কি তাদের উপরে কোন রকম প্রেশার ক্রিয়েট করছেন? অথবা এই রিপোর্ট গুলো কেন প্রকাশ করা হচ্ছে না? অথবা কেন সাবমিট করা হচ্ছে না? সমস্যাটা কোথায়? কারা এর পেছনে আছে? এগুলো প্রকাশ করতে যদি এত আপত্তি থেকে থাকে, তাহলে তো বলে দিলেই হয় যে আমরা এটা আর ফার্দার ইনভেস্টিগেট করব না। আমরা জানি না অ্যাকচুয়ালি কি হয়েছে। বারবার এটা পেছানো, বারবার এটাকে ইয়ে করা, লাইক এই যে জাস্টিস ডিলে করার যে বিষয়টা আছে, এই প্রবণতা আসলে বন্ধ করা উচিত। এটা একটা ফাজলামো। এটা থামানো উচিত। বা একটু আবার গণঅভ্যুত্থান প্রসঙ্গে ফিরি। আ এই ১৬-১৭ মাসে তো নানান রকম ঘটনা ঘটেছে, নানান রকম ঘটনা দেখেছে। আপনি আরেকটা স্ট্যাটাস শেয়ার করেছিলেন। তার নাম হচ্ছে আসিফ বিন আলী এবং তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন তিনি লিখেছিলেন যে বিভিন্ন সময় ইদানিং নানান ফেসবুক পেইজে ছোট, ছোট সশস্ত্র ট্রেনিং এর ভিডিও আপলোড করা হয়। কোথাও, কোথাও কিছু শরীরচর্চার ভিডিও আপলোড করা হয় এবং তিনি ইঙ্গিত হুম, করেছেন যে এইগুলো কোনো একটি বড় নেটওয়ার্কের ছোট অংশ। এই ছোট, ছোট ইঙ্গিতকে উপেক্ষা করলে বাংলাদেশকে বড় বিপদের দাম দিতে হয়েছে। আপনার কি মনে হয় এইরকম আ কোন ধরনের ছোট, ছোট মানে বড় নেটওয়ার্কের ছোট অংশ আদৌ আ অস্তিত্ব আছে? এর সাথে আরেকটা প্রশ্ন যোগ করতে চাই। আমরা অনেকবার আ এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন, তাদের কাউকে, কাউকে সশস্ত্র বিপ্লবের কথা বলতে শুনেছি যে এক ধরনের প্রস্তুতি ছিল। সেই সশস্ত্র বিপ্লবের নানান রকম আ বা কথা তারা বলেছেন। ফেসবুকেও লিখেছেন পাবলিক ডোমেইন এ। এই জায়গাটাতে আপনার অবজারভেশন কি? এই জায়গাটাতে আমার অবজারভেশন যদি আপনি আমাকে বলেন, আপনাকে আসলে বাস্তবতার নিরিখে দেখতে হবে। পৃথিবীর কোথাও এমন কোন দেশ আপনি পাবেন না। আপনি যুক্তরাজ্য বলেন, আমি যে দেশে আছি এখন, অথবা সুইডেন বলেন, অথবা আমেরিকা বলেন, সুইজারল্যান্ড বলেন, বেলজিয়াম বলেন, প্রত্যেকটা দেশই কিন্তু খুবই নিরাপদ, অত্যন্ত নিরাপদ। কিন্তু এ সমস্ত দেশের ভেতরেও বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর অথবা উগ্রবাদী গোষ্ঠীর, সন্ত্রাসী গোষ্ঠীর স্লিপার সেল কাজ করে যাচ্ছে। কাজ করে এই দেশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এদেরকে প্রায়ই অ্যারেস্ট করে এবং বিচারের মুখোমুখি করার চেষ্টা করে। আমাদের দেশে আমরা যেটা দেখেছি ২০২৪ এর আগস্ট পরবর্তী সময় থেকে একটি বিশেষ গোষ্ঠী বিভিন্নভাবে, হ্যাঁ, এটাতে কোনো সন্দেহ নাই যে বিগত সরকারের সময় জঙ্গিবাদ দমনের নামে সাধারণ জনসাধারণের উপরে সাধারণ আলেম সমাজের উপরে নির্যাতন করা হয়েছে। এতে কোনো রকমের ডাউট নাই।
কিন্তু তার মানে এই না যে বাংলাদেশে জঙ্গিবাদ অথবা উগ্রবাদ অথবা চরমপন্থার কোনো হদিস নাই, অথবা এরা বিরাজ করে না। এরা অবশ্যই বিরাজ করে। আপনি যদি একটু চারিপাশে তাকান, দেখবেন যে এরকম অনেক ব্যক্তি আছেন যারা অনেক অবজেকশনেবল স্টেটমেন্ট দিয়ে বেড়াচ্ছেন, অবজেকশনেবল সারমন দিচ্ছেন, এবং এদেরকে কিন্তু চিহ্নিত করা খুব বেশি একটা ডিফিকাল্ট না। এদেরকে আমরা অনেকে এদের অনেককে অ্যাকচুয়ালি চিহ্নিত করা হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশ থেকে কিভাবে টিটিপি রিক্রুট করা হচ্ছে, তেহরিকে তালেবান পাকিস্তান রিক্রুট করা হচ্ছে, ওইখানে গিয়ে বাংলাদেশি লোকজন মারা যাচ্ছে, এগুলো নিয়ে রিপোর্ট হচ্ছে। এবং আমাদের দেশে একটা গোষ্ঠী এই জিনিসটাকে সবসময় একটা আহ প্রোপাগান্ডা অথবা উদ্দেশ্যমূলক বিষয় বলে প্রচার করার চেষ্টা করছেন। আপনি শুনলে অবাক হবেন যে কিছুদিন আগে কেরানীগঞ্জে যে একটা ইনসিডেন্ট ঘটেছে, এখানে যে ধরনের এক্সপ্লোসিভ পাওয়া গিয়েছে হুম। এবং এখান থেকে বাংলাদেশের অ্যান্টি টেরোরিজম ইউনিট যাদেরকে গ্রেফতার করেছে এদের কাছ থেকে এমন সকল তথ্য পাওয়া গেছে যা অত্যন্ত ভয়ঙ্কর। এগুলো অত্যন্ত ভয়ঙ্কর, এবং এরা আল্লাহ মাফ করুক যে আহ, আহ, এরা যেন সফল আহ, যেন কখনোই এরা যেন হতে না পারে আর কি। আল্লাহ যেন আমাদেরকে এদের এই সমস্ত দুষ্ট অভিসন্ধিমূলক পরিকল্পনা থেকে রক্ষা করেন। এবং এরা তো অবশ্যই বিদ্যমান। আপনি যেটা বললেন কারাটে সেন্টারের কথা, এটা তো খুবই সত্যি কথা। আপনি এই কারাটে সেন্টার, দেশের অসংখ্য কারাটে সেন্টার হুম। গড়ে উঠেছে। এরা এই ধরনের আনাম কম্পিউটার বিষয়ে অনেকে প্রশিক্ষণ নিয়ে থাকতেছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ক্যাম্প আছে, যেখানে আহ, এমনও ক্যাম্প আছে, এমনও জায়গা আছে যা হাজার হাজার একর জায়গা নিয়ে গড়ে উঠেছে। এটার ভেতরে কি হয় না হয় এগুলা অনেকের কাছেই অ্যাকচুয়ালি অজানা। এরকম একটা সেন্টারের বিষয়ে আমি আপনাকে বলতে পারি। আমি জানি না যে ওটার মধ্যে কারা প্রশিক্ষণ নিচ্ছে, কারণ ওটার মধ্যে থেকে ওই ধরনের প্রশিক্ষণের সংবাদ এখন আসলে জানা সম্ভব হয়নি। কিন্তু বছরের পর বছর ধরে বান্দরবনের লামায় একটা সেন্টার আছে এরকম, যেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানে হাজার হাজার মানুষ এমপ্লয়েড আছে, অনেকে প্রশিক্ষণ নিচ্ছে। ওখানে খুবই হাইলি গার্ডেড ফ্যাসিলিটি আছে। তো এগুলো তো বিদ্যমান, এটাতে এগুলো অস্বীকার করার কোনো উপায় নাই। আর আপনি যাদের কথা ইঙ্গিত করছেন, যেমন ধরেন হরকাতুল জিহাদ যদি আপনি বলেন, জেএমবি যদি বলেন, দে ভেরি মাচ এক্সিস্ট। আনসারুল্লাহ বাংলা টিম যেটা আছে, দে অলসো ভেরি মাচ এক্সিস্ট। এবং এগুলোর সাথে কারা ইনভলভড এগুলো আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে একেবারেই অজানা না। সুতরাং কোনোভাবেই যে বাংলাদেশ জঙ্গিবাদের অস্তিত্ব নাই অথবা র্যাডিকালাইজ এলিমেন্টের অস্তিত্ব নাই, এগুলা বলে কোনোভাবেই আপনি পার পেতে পারেন না। আপনি আহ, যদি এই ন্যারেটিভ চাপানোর চেষ্টা করেন অথবা বারবার পত্রিকায় লেখার চেষ্টা করেন, এরকম বেশ কয়েকজন ব্যক্তি আছে যাদেরকে আমরা চিনি, যারা ক্রমাগত দাবি করে যাচ্ছেন বাংলাদেশে এগুলোর অস্তিত্ব নাই, এগুলো সব বানোয়াট গল্প ছিল। হ্যাঁ, বানোয়াট গল্পের কিছু অংশ আমরা জানি, হুম। বাট এর সাথে সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করলে আপনি কিন্তু সত্য মিথ্যা যখন সেপারেট করেন, দ্যাট ডাজন্ট মিন যে সব মিথ্যা হয়ে যায়। সত্য তো কিছু আছে, এই এই সত্যটা তো আপনাকে স্বীকার করতে হবে। এই সত্যটা আমরা স্বীকার করছি কিনা, মানে এই আমাদের। সত্যটা স্বীকার করতে, এই এই সত্যটা যদি কেউ অস্বীকার করার চেষ্টা করে, আমরা দেখি যে পুলিশের অনেক কর্মকর্তার মধ্যে এই প্রবণতাটা আছে। তারা বলতেছেন যে বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্ব নাই। এটা একটা একেবারেই স্টুপিডের মতো একটা কথা, কারণ ও জঙ্গিবাদের অস্তিত্ব যুক্তরাজ্যেও আছে, যুক্তরাষ্ট্রেও আছে। হুম। এবং এতে স্লিপার সেল অস্ট্রেলিয়ার মতো দেশে গিয়ে পর্যন্ত কাজ করতেছে। কিছুদিন আগে পর্যন্ত এখানে গুলি করে আমরা দেখলাম যে তারা কি করেছে, মানুষজনকে মেরে ফেলেছে, লাইক উল্লেখযোগ্য সংখ্যক লোকজনকে তারা হত্যা করেছে। তো আপনার দেশে আপনি দাঁড়িয়ে বলছেন যে এখানে আহ এরা যদি আমার নবীকে অসম্মান করে এদেরকে মেরে ফেলা হবে, কতল করে ফেলা হবে। এটা তো আপনি সভ্য কোনো দেশে গিয়ে বলতে পারেন না। এরকম পাবলিকলি এই ধরনের কথা আপনি বলছেন এবং আপনি রেহাইও পেয়ে যাচ্ছেন। এটা লাইক, হ্যাঁ অবশ্যই আপনি কি আপনার লিমিটের মধ্যে থেকে মন্তব্য করা উচিত। অবশ্যই নবীকে আমরা কেউই অসম্মান করবো না, এই ধরনের বাজে কাজে আমরা কেউ ইনভলভ হবো না। কিন্তু যদি কেউ এটা ইনভলভ হয়ে যায়, ওটা একটা ইন্ডিভিজুয়াল হ্যাজ টু বি ট্রাইড আন্ডার দ্য ল অফ দ্যাট কান্ট্রি। তাই না? আমাদের দেশে এরকম ব্লাসফেমির লজ আছে, হুম। এরকম আইন আছে। সো আপনি তো এটাকে, অফকোর্স ইউ ক্যান ট্রাই দেম আন্ডার সাচ অ্যাক্টস। একটু হাদি হত্যাকাণ্ডের বিষয়ে প্রসঙ্গটায় আসি। হ্যাঁ, আপনার শিওর। হাত দিয়েই, আপনার স্ট্যাটাস দিয়ে, আপনার মাধ্যমেই আমরা আ উম একদম ইনিশিয়ালি অনেকগুলো তথ্য পেয়েছি। এমনকি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী জানানোর আগেও। হুম, সেই জায়গাটা থেকে আ উম আপনাকে অনেকে বলছিলেন যে আপনি বলছিলেন যে ভারতে পালিয়ে গেছেন। কেউ বলছিল যে না, তিনি ভারতে যাননি। তিনি দুবাইতে গেছেন। আপনাকে বলা হচ্ছিল যে হুম, আপনি তাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য আপনি এক ধরনের গিমিক তৈরি করেছেন। আবার পুলিশ শেষ পর্যন্ত বলল যে না, ভারতেই আছে।
মানে বিষয়টা কি? আবার ধরেন চার্জশিট যখন দেওয়ার কথা হচ্ছে, তখন আপনার আরেকটা স্ট্যাটাসে পড়ছিলাম যে মূল যারা জড়িত তাদেরকে এখানে রাখাই হয়নি। তাহলে কি হুম। দাঁড়ালো সামগ্রিক হাদি হত্যাকাণ্ডর ভবিষ্যৎ নিয়ে? হাদি হত্যাকাণ্ডের যে ঘটনাটা ঘটেছে এটা তো অবশ্যই অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক একটা ঘটনা। এবং এই প্রবণতা দেশের মধ্যে এখনো অব্যাহত আছে। আজকে যখন আমি আপনার সাথে কথা বলছি তার কিছুক্ষণ আগে আমি জানতে পেরেছি যে ঢাকার উত্তরা স্বেচ্ছাসেবক দলের একজন সাবেক ছাত্রনেতা তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার পান্থপথে। সাথে আরেক পান্থপথে শহরের ঠিক মাঝখানে তার সাথে আরেকজন ব্যক্তি ছিলেন সেখানে উপস্থিত। এবং এরকে কিছুদিন আগে আমরা দেখেছি যশোরে আপনার মার্ডার হয়েছে। হুম। ঢাকাতেও এর আগে কিছুদিন আগে মার্ডার হয়েছে। চিটাগংয়েও আপনার চট্টগ্রামে একজন প্রার্থীর ছাত্রদলের উপর হামলা হয়েছে। হ্যাঁ, মারা গিয়েছেন। তো দেশ জুড়ে কিন্তু এই ধরনের চোরাগোপ্তা যে হামলাগুলা হচ্ছে, এগুলা চলছে এবং এ ধরনের হামলা যে ইলেকশনের আগে হবে, এরকম পূর্বাভাস দেয়া হয়েছিল। গোয়েন্দাদের কাছেও এ সকল তথ্য ছিল। ওসমান হাদির উপরে যে ছেলেটা হামলা করেছে, সে যে একদিনে পরিকল্পনা করে এই কাজটা করেছে বিষয়টা তেমন না। তার নিশ্চয়ই একটা নেটওয়ার্ক ছিল, যে নেটওয়ার্কটাকে পুলিশ ইতিমধ্যেই আইডেন্টিফাই করতে পেরেছে এবং এর সাথে যারা জড়িত আছে, বেশ কয়েকজনকে গ্রেফতার করা গেছে। বাকিরা দেশের বাইরে থেকে যারা যুক্ত ছিল, এদেরকে হয়তো এখনো গ্রেফতার করা যায়নি। কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে একটা জঘন্য হত্যাকাণ্ড নিয়ে কতিপয় চিহ্নিত ব্যক্তি এটাকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অপচেষ্টা করেছেন। এখনো তারা এটা নিয়ে চেষ্টা করে চলেছেন এবং এদেরকে দেখবেন যে এরা সবসময় দেশের যে সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা এদেরকে ডিলেজিটিমাইজ করার জন্য চেষ্টা করে যাচ্ছে ক্রমাগতভাবে। যেন এই দেশের সামরিক বাহিনী, দেশের আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা যেন মানুষের শত্রুতে পরিণত করার চেষ্টা তারা করতেছে। এদের যদি কোনো অপরাধ থেকে থাকে, অপরাধগুলো সামনে আসতেছে। আপনি ক্রমাগতভাবে বলে কি আপনি জনগণ এবং এই ইন্টেলিজেন্স অ্যাসোসিয়েশন, ইন্টেলিজেন্স যে অর্গানাইজেশনস আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, এদেরকে জনগণের প্রতি আপনার মুখোমুখি দাঁড় করিয়ে আপনি অ্যাকচুয়ালি কি হাসিল করতে চান? এই প্রশ্নটা আমার মনে হয় সাধারণ পাবলিকের মনের মধ্যে আসা উচিত। এরা তো বাংলাদেশের শত্রু না। এরা তো বাংলাদেশেরই সন্তান। তাহলে আপনার কাছে ভালোটা কে? লাইক আমি এটা কিছুদিন আগেও রেইজ করেছি যে বাংলাদেশের সব সংস্থা খারাপ। তাহলে ভালো সংস্থাটা কে হতে পারে আপনার কাছে মনে হয়? এটা কি বিদেশি কোনো সংস্থা? নাকি পার্শ্ববর্তী দেশের কোনো সংস্থা? নাকি আপনার নিজের যেটা ন্যারেটিভ সেটাই একমাত্র ভালো এবং বাকি সবকিছু খারাপ এবং আপনি আপনার যে নোংরা ন্যারেটিভ, যে ধরনের ডার্টি এবং আপনার সমাজে অ্যানার্কি ক্রিয়েট করে, এই ধরনের স্টেটমেন্ট দিয়ে এগুলো প্রোপাগেট করে মানুষের মধ্যে যে ডিভিশন তৈরি করার একটা প্রবণতা আছে, এগুলা করে অ্যাকচুয়ালি কাদের লাভ হচ্ছে? এগুলো মানুষ নিজেদের জিজ্ঞাসাবাদ করা উচিত। তো অনলাইনে এরকম বিভিন্ন ব্যক্তি আছেন যারা নেতিবাচক প্রচারণা চালিয়েছেন। তারা বলেছে যে এটার সাথে দেশের এই সংস্থা জড়িত আছে, ওই সংস্থা জড়িত আছে। তো এই সংস্থাগুলোর এগুলোর সাথে জড়িত থেকে লাভটা কি হতে পারে? সেটাও মানুষের নিজেদের যে বিবেক অথবা বোধ আছে যদি থেকে থাকে, এটা জিজ্ঞাসা করা উচিত যে এরা এগুলোর সাথে গিয়ে কেন ইনভলভ হবে? আবার আল্টিমেটলি এতে কার ক্ষতি হবে, কার লাভ হবে? এবং এই যে ধরেন যাকেই নিয়ে আসা হচ্ছে, যেমন এই ছেলেটাকে যেমন আইডেন্টিফাই করা হলো, তখন তারা ইনিশিয়ালি বলল যে আমি কিভাবে জানলাম যে এরা এত দিক দিয়ে পালিয়ে গেছে। এখন আমি একজন অনুসন্ধানী সাংবাদিক এবং আমার এটা কাজ হুম। সূত্র মেনটেন করা, আমার যে ধরেন নেটওয়ার্ক আছে এগুলা মেনটেন করা। এখন আমার কাজের জন্য তো আমি এমন নেটওয়ার্কই আমার কাছে আমাকে গড়ে তুলতে হয়েছে যেন আমি তথ্যের প্রবাহ যেন আমার দিকে আসে। এটা দেশে বলেন, বিদেশে বলেন, সর্বত্রই আমার কাছে এটা আমি তৈরি করতে পেরেছি। এটা আমার চেষ্টার ফলে হয়েছে। আমার যারা যে সমস্ত ব্যক্তি, যে সকল সংস্থা আমাকে তথ্য দিয়ে অনেক সময় সহায়তা করে এসেছেন, দেশি বিদেশি যাই হোক, তারা হয়তো আমাকে ওরকম ক্রেডিবল হুম। মানুষে পরিণত হয়েছে দেখে অথবা ওরকম ক্রেডিবল সাংবাদিক হয়েছে দেখে আমার সাথে তারা নিঃসংকোচে শেয়ার করতে পারেন। এখন এটা নিশ্চয়ই আমার অপরাধ না তথ্য জানা, তাই না? এটা তো আমার কাজ, এটা তো না, আমার আর আপনি পেশা। বিইং এ জার্নালিস্ট, আপনার ট্রাস্ট তো ফ্যাক্টর তৈরি আমি তো হইলেই এটা শেয়ার কেবলমাত্র আপনাকে করবই। তথ্য দিবে। কিন্তু এর মানে এই না যে আমি জানলাম আমি লুকাবো। তাহলে তো আমি এরকম আরো বহুত কিছু যেগুলোতে আমি নিজে অনেকভাবে অ্যাডভান্টেজাস পজিশনে থাকতে পারতাম, তাহলে আমি সেগুলো নিয়ে কাজ করতাম। তো এই যে ধরেন নোংরা একটা প্রবণতা আছে অনেকের মধ্যে, জার্নালিস্টদেরকে আপনার ভিলিফাই করা, হুম। জার্নালিস্ট মানেই খারাপ, এই জিনিসগুলোকে সমাজে প্রপাগেট করার, এদের এই ধরনের লাইক যে এই প্রবণতা, এটা
থামানো আমাদের পক্ষে সম্ভব না। আমরা বরঞ্চ যেটা করতে পারি সেটা হচ্ছে যে মানুষকে সচেতন করতে পারি, সচেতন হতে উদ্বুদ্ধ করতে পারি। এবং যারা শিক্ষিত ব্যক্তি আছেন, যারা বুঝদার আছেন, তারা নিশ্চয়ই নিজস্ব মেধার ব্যবহার করে বুঝতে পারবেন যে কোনটা সত্য এবং কোনটা অসত্য। কারা মুখরোচক গল্প বলে নিজের ভিউ, লাইক এই সমস্ত যত ফালতু বিষয়গুলো আছে এগুলাতে বেশি ইন্টারেস্টেড, এবং কারা অ্যাকচুয়ালি জিনিসটাকে পার্সু করছে। হুম। আপনি এই যে অ্যাকচুয়াল যে এই এই ছেলেটা ফয়সাল করিমের পেছনে কারা আছে, এখন আসলে আপনার তাইজুল ইসলাম চৌধুরীর বাপ্পি নামে যার বাপ্পি। কথা আসছে, সে একটা মিরপুরের কাউন্সিলর। তার সে যাদের অধীনে পলিটিক্সটা করে, এর একটা হচ্ছে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, আর একটা হচ্ছে আরেকটা ইসমাইল ছিল, সেও সাবেক সাধারণ সম্পাদক ছিল উত্তর যুবলীগের। এবং এই এই নেটওয়ার্ককে ফান্ডিং করে শাহিন চেয়ারম্যান নামে কেরানীগঞ্জের একজন ব্যক্তি আছে। সে ভয়াবহ রকমের দুষ্ট একটা লোক, ভয়াবহ রকমের একটা বেশ বেশ পরিচিত একজন ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক অপরাধী আপনাদেরকে বলতে পারেন। তার বিষয়ে তার এলাকার লোকজন, আওয়ামী লীগের ভেতরের লোকজন পর্যন্ত আমাকে জানিয়েছে যে সে কতটা নটোরিয়াস, এবং হি ডিড ফান্ড দিস। পুলিশের উচিত হবে এদেরকে এদেরকে ট্র্যাক করা, এরা কে কোথায় আছে। শাহিন চেয়ারম্যান এই মুহূর্তে দুবাইতে অবস্থান করছে। ইসমাইল হোসেন চৌধুরীর সম্রাট এই মুহূর্তে ভারতে অবস্থান করছে। তাজুল ইসলাম বাপ্পি, তারপরে এপিএস ছিল ইয়ের নানকের এই ওই ছেলে, তারপরে আরো দুই তিনজনকে পশ্চিমবঙ্গ পুলিশ কয়েকদিন আগে জিজ্ঞাসাবাদ করেছে। যদিও তারা অস্বীকার করেছে যে তারা কাউকে জিজ্ঞাসাবাদ করে নাই, বাট তাদেরকে তারা আটক করেছিল, এবং একদিন তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, দেন দে রিলিজ দেন। তো সরকারের উচিত হবে ভারতের সাথে আলাপ করে এই সমস্ত যে ক্রিমিনাল আছে বাংলাদেশে, যারা ভারতে লুকিয়ে আছে, এদেরকে দেশে ফেরত আনার ব্যবস্থা করা, এবং ফেরত এনে যেই বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি দাঁড় করানো। এবং সরকারের সংস্থাগুলোর উচিত হবে যে মানুষকে সঠিক তথ্য সঠিক সময় তুলে ধরা। যেমন বিজিবি এই ঘটনার পরপরই দে ওয়ার হেসিডেন্ট যে তারা কখন বলবে কখন বলবে না। বাংলাদেশ পুলিশ তারা জানতে পেরেছে এটা কোথায় আছে, বলছে না, 7 দিন পরে গিয়ে বলছে। এইটা তো, এগুলা করে তো আপনার আসলে কি লাভ হলো? এগুলা করে অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আপনি যে এই ষড়যন্ত্র তত্ত্ব উপস্থাপন করে এই গোষ্ঠীকে আপনারা সুযোগ করে দিয়েছেন আরো বেশি করে বাজে তথ্য অথবা অপতথ্য প্রকাশ করতে। আর এই ছেলে এখন যে বিভিন্ন স্থান থেকে সে ভিডিও বানায় বলছে সে দুবাইতে আছে, এখানে আছে, সে তো ভারতে আছে। You should definitely follow it up or take it up with the Indian agencies. আপনি আপনার জার্নালিজমের ক্যাপাসিটি নিয়ে কথা বলছিলেন। আমার একটা প্রশ্ন মাথায় এলো। মানে আপনি যে এই যে দুঃসাহসিক দুর্ধর্ষ কাজগুলো করতে পারেন, কিংবা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় আপনি যে এত সফিস্টিকেটেড, মানে এত গোপন জিনিস তুলে ধরেছেন, আমরা অনেক কিছু ফার্স্ট হ্যান্ড আপনার কাছ থেকে জানতে পেরেছি। এইটা কি ধরেন, মানে নিঃসন্দেহে আপনার পার্সোনাল ক্যাপাসিটি একটা বড় ইস্যু, কিন্তু আপনি দেশের বাইরে থেকে করছেন, এইটাও কি এক ধরনের কোনো প্রভাবিত করেছে আপনার কাছে তথ্যগুলো পৌঁছানোর ক্ষেত্রে? অবশ্যই, আমরা যদি বাংলাদেশে থেকে এই সমস্ত কাজ করার চেষ্টা করতাম, আমার মনে হয় না আমার পক্ষে এতদিন বাংলাদেশে বেঁচে থাকা সম্ভব হতো আর কি। হ্যাঁ, আমি দেশের বাইরেও যে প্রতিনিয়ত থ্রেট পাই না বিষয়টা তা না। আমার কাজের জন্য আমি এ দেশে বসবাস করেও আমাকে জীবনের হুমকি পেতে হয়েছে। তো এটা তো আসলে ধরেন আমার কাছে যেটা মনে হয় যে আমি তো একবারই বাঁচবো। তো আমি যখন একবারই বাঁচবো তাহলে আমাকে এমনই কাজ করা উচিত, এমন কাজ করেই বাঁচা উচিত যেন আমি আমার মাথা উঁচু করে বাঁচতে পারি। মাথা নিচু যেন করতে না হয়। আর যদি মরে যাই লোকজন জানবে যে হি ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম ভালো কাজ করার জন্য। কিছু লোকজনের বিরক্তির কারণ হয়ে গিয়েছে, এর জন্য আমাকে হয়তো কেউ এলিমিনেট করেছে, অথবা যদি কোনো অসুস্থ হয়ে মারা যায় তাহলে আল্লাহ তাআলা আমাকে হায়াত দেন না, এর জন্য মারা গেছে। আপনারা যে কয়েকজন জুলাই আগস্টের সময় ২০২৪ সালে দেশের বাইরে থেকে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন। ওই সময় ইউনাইটেড ছিল বিষয়টা। বাংলাদেশের রাজনীতি নিয়ে এখন যেটা বলা হয়, রাজনীতিক একটা বিভাজন তৈরি হয়েছে সুস্পষ্টভাবে। আ আ মানে আমি নাম উচ্চারণ করছি না, যেহেতু তারা কেউ এখানে নাই, রাইট টু রিপ্লাই আমি দিতে পারছি না। ফলে আমি জাস্ট বিষয়টা উত্থাপন করছি। সেই একটা বিভাজন আপনাদের মধ্যেও দেখা যাচ্ছে। এইটা কেন? মানে ধরেন আপনাকে কখনো রয়ের এজেন্ট বলা হচ্ছে, আপনাকে কখনো আওয়ামী লীগের পারপাস সার্ভ করেন বলা হচ্ছে। আবার আপনাকে কেউ কচুখেতি বলে যে বা একটি বিশেষ গোয়েন্দা সংস্থার পারপাস সার্ভ করেন আপনি। মানে হুম। এই পার্সপেক্টিভটা চেঞ্জ হচ্ছে কেন? কিংবা ওই দ্বন্দ্বটা কিসের দ্বন্দ্ব এটা? আপনি আরো কয়েকটা মিস করে গেছেন। আমাকে মোসাদের এজেন্ট বলা হয়, আমাকে সিআইএর এজেন্টও বলা হয়।
আওয়ামী লীগের সময় আমাকে বলা হতো আমি হামাসের ফান্ডার, আমি হামাসকে ফান্ড করি। আমার সাথে লাতিন আমেরিকার ড্রাগ কার্টেলের যোগাযোগ আছে। এগুলো অনেক কিছু এরকম অনেক গল্প একটা সময় বাংলাদেশের এজেন্সি গুলা থেকে প্রপাগেট করা হয়েছে, বিভিন্ন পলিটিক্যাল কোয়ার্টার থেকে প্রপাগেট করা হচ্ছে। এখন সাংবাদিক হিসেবে আমি আই এম নট ইন এ পজিশন টু সাপোর্ট এনি পলিটিক্যাল পার্টি অর এনি ইন্ডিভিজুয়াল অর এনি ইনস্টিটিউট। হুম। হ্যাঁ, এটা আমার পেশার সাথে কনফ্লিক্টিং। কিন্তু যে কোনো ব্যক্তি যিনি অন্যায়ের শিকার হবেন, যিনি নিগ্রহণের শিকার হবেন, যার কণ্ঠই আপনি রোধ করার চেষ্টা করবেন, তার পক্ষে গিয়ে আমি দাঁড়াবো। যখনই আপনি অন্যায়ভাবে এই কাজটা করবেন, তখনই আমি তার পক্ষে গিয়ে দাঁড়াবো। এবং আমি যখন দেখবো যে আপনি অন্যায়ভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের উপর কালিমা লেপন করার চেষ্টা করছেন, কিছু লোক চেষ্টা করছে একটা ভালো কাজ করতে, এদেরকে আক্রমণ করছেন, কারণ এই কাজটা আপনার স্বার্থ বিরোধী হচ্ছে, দেশের পক্ষে যাচ্ছে, যেটা আপনার কাছে পছন্দ হচ্ছে না, তখন অবশ্যই আমি ওদের পক্ষ নিয়ে দাঁড়াবো। তো এতে আমাকে কে কি মনে করলো না করলো, কে কোন দলে মনে করলো, আমার কিছুই যায় আসে না। আর ওই যে, যে সমস্ত লোকজন আপনার আ লাইক একজন ব্যক্তি যার উলঙ্গ ছবি পুরা ওয়েবে ছড়িয়ে আছে, সে যখন এ ধরনের কথাবার্তা বলে, এগুলা প্রচার করে, এখন আমি আর কি বলতে পারি? ল্যাংটা লোকের তো শরম নাই। তার তো কোনো শরম নাই। এখন সে বলবেই এগুলা। এখন আমি কি করতে পারি বলেন? আর মানুষের মধ্যে যাদের মধ্যে বিবেক বোধ আছে, তারা জানে যে কোনটা সঠিক আর কোনটা সঠিক না। সো এটা নিয়ে এগুলা নিয়ে আমি একেবারেই লিস্ট বদার্ড আরকি। একটা আপনার একদম যেহেতু আপনার সাংবাদিকতা নিয়ে কথা হচ্ছে, সেই জায়গা থেকে আরেকটা জিনিস বলতে চাই। আপনি অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন যখন তৈরি করলেন, আ জি। তার আগে ধরেন জেনারেল আজিজের সাথে আপনার পরিচয়ের কথা জানা যায়। বাংলাদেশ দূতাবাস, আপনি যেখানে থাকতেন, বাংলাদেশ দূতাবাস আপনার কাছে সহযোগিতা চাইলে আপনি সহযোগিতা করেছেন। আম আম জি। অনেক ছবিও ফেসবুকে দেখা গেছে। সেই জায়গা থেকে আপনি কি তখন টের পাচ্ছিলেন যে কি ঘটনাগুলো ঘটছে? মানে আমি আরো যদি স্পষ্ট করে প্রশ্ন করি, আপনি কি তখন আন্ডারকভার জার্নালিস্ট হিসেবে এই কাজগুলো করছিলেন? আমি ইনিশিয়ালি অবশ্যই আন্ডার কভার জার্নালিস্ট হিসেবে এই কাজগুলা করিনি। কিন্তু যখন থেকে আমি বুঝতে পেরেছিলাম যে এরা অ্যাকচুয়ালি কি করতে চেষ্টা করছে এবং কোন দিকে তারা বাংলাদেশের আ ভবিষ্যৎ, বাংলাদেশের সিকিউরিটি নিয়ে যাচ্ছে, ঠিক তখন থেকেই আমি আমার নিজের মধ্যে নিজের সেলফ ইনটিউশন কাজ করে। তারপরে তো আল জাজিরার সাথে আমার I got involved. বাট তার আগে থেকে আমি এগুলো ডকুমেন্টেশন করা শুরু করে দেই। আর আরেকটা বিষয় আমার মনে হয় আমি বারবার এটা কয়েক বছর আগেও ওই অল দ্য প্রাইম মিনিস্টার্স আসার পরে বারবার বলা হয়েছে বা বিভিন্নভাবে বিভিন্ন লোকজন এটাকে প্রপাগেট করে। আজিজের সাথে আমার কখনোই কোন রকমের ব্যবসায়িক কোন সম্পর্ক অথবা এরকম কোন কিছুই কখনো ছিল না। কারণ তার ভাই আসছিল ওই দেশে। আমাকে সে রিকোয়েস্ট করেছিল তার ভাইকে একটা ব্যবসা সেট আপ করে দেওয়ার জন্য। সেটা আমি করেছিলাম, যেটা আমি অলরেডি বলেছি বিভিন্নভাবে। এবং আজিজ এক্সপেক্ট করেছিল যে তার ভাইকে ওই ব্যবসা চালাতে আমি বুদ্ধি পরামর্শ দিয়ে সাপোর্ট করব। যেটা আমি একটা পর্যায় পর্যন্ত করেছি। বাট যখন দেখেছি যে লোকটা একটা আ খুবই ননসেন্স টাইপের চরিত্র, খুবই সে ব্যবসা করার মতো লোক না অ্যাকচুয়ালি। সে একটা অন্য ধ্যান-ধারণার লোক। I stepped back and যখন when I stepped back তখন আজিজ started threatening me যে তুমি যদি সাহায্য না করো, এই করো, না করো, আমি তোমার এই ক্ষতি করব, সেই ক্ষতি করব। অ্যান্ড দেন আমি তো আমার যোগাযোগ-টোগাযোগ করে বের করে ফেললাম যে লোকটা অ্যাকচুয়ালি কি, তার উদ্দেশ্য কি। তখন আমি তাকে ফলো করে বেশ এভিডেন্স যা কালেক্ট করার সেগুলো কালেক্ট করি এবং আমার তাকে এক্সপোজ করার পেছনে একটাই কারণ ছিল। কারণ আমি বুঝতে পারতেছিলাম যে সে অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে। আপনি আমি আপনাকে এতটুকু বলতে পারি যে জেনারেল আজিজের পরিকল্পনা ছিল বাংলাদেশে চিফ অফ ডিফেন্স স্টাফ, সিডিএস নামে একটা পদ ক্রিয়েট করা। এবং সে যখন এই সিডিএস পদটা ক্রিয়েট করতে চায়, সমসাময়িক সময়ে ভারতেও সিডিএস পদটা ক্রিয়েট করা হয় এবং সে ওই মডেলটাই ফলো করার চেষ্টা করছিল। তো যদি এই প্রোগ্রামটা না হতো তখন, অথবা যদি এই রিভেলেশন গুলো সামনে, এই বিষয়গুলো সামনে না আসতো, হয়তো আজিজ এই কাজটা করতে সাকসেসফুল হতো। তো আমার এতে কোনোই আক্ষেপ নাই যে লোকজন এগুলা বলে। বাট খারাপ লাগে যে লোকজন অনেক কিছু জানে না, অথবা তারা হয়তো বুঝতে চান না, অথবা হয়তো তারা নিজের মতো করে এক ন্যারেটিভ দাঁড় করে নেন, অথবা কেউ তাদেরকে বিভিন্ন রকমের গল্প শোনায়। এই গল্প তারা শুনে মনে করেন যে আচ্ছা হয়তো এটাই ঠিক। বাট লাইক যেটা সত্য সেটা তো আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না। সেনাবাহিনীর প্রশ্ন যেহেতু আসলো, সেনাবাহিনী নিয়ে একটা প্রশ্ন করি। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী ইন টু সিভিল পাওয়ার উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। তারপরও আইনশৃঙ্খলা
অবস্থা নিয়ে এই শঙ্কাগুলো তৈরি হচ্ছে কেন? মানে সেনাবাহিনীর প্রতি তো মানুষের এক ধরনের আস্থা সবসময়ই ছিল। মোর দ্যান দি আদার এজেন্সিস। সেই জি। জায়গায় আপনি এই মুহূর্তে সেনাবাহিনীর ভূমিকা কেমন দেখেন? সেনাবাহিনীর ভূমিকা আমার মনে হয় তো তারা তাদের মতো করে চেষ্টা করে চলেছে যেন সর্বোচ্চভাবে ইলেকশনটা সিকিউরলি করা যায় এবং দেশের লোকজন নিরাপত্তা যতটা সম্ভব নিরাপদে রাখা যায়। তারপরে আমরা দেখছি যে অনেক ঘটনা ঘটছে। এখন আপনাকে আমাদের দেশের মানুষের প্রবণতা বুঝতে হবে। সন্ত্রাসীদের যে প্রবণতা সেটাও আপনাকে বুঝতে হবে। তাদের মেন্টালিটি, তারা কোনভাবে ক্রাইম গুলা কন্ডাক্ট করে থাকে এবং অতীতে সামরিক বাহিনী বলে নিরাপত্তা বাহিনীগুলা কিভাবে আপনার অপরাধ দমন করেছে। যেমন আমাদের দেশে আমরা দেখেছি যে বল প্রয়োগ করার একটা টেনডেন্সি ছিল সিকিউরিটি এজেন্সি গুলোর মধ্যে। তারা মানুষকে আটক করলে টর্চার করতো, নির্যাতন করতো এবং আ এর ফলে একটা ভয়ের সঞ্চার হতো। কিন্তু আমাদের দেশে এখন কিন্তু এই সমস্ত উল্টাপাল্টা করার কোনো সুযোগ নাই। সিকিউরিটি এজেন্সির পক্ষেও মানুষজনকে ধরে বেঁধে আটকানো, অন্যায়ভাবে আটকানো, ডিটেইন করে এদেরকে পেটানোরও কোনো সুযোগ নাই। এবং যারা ক্রিমিনাল তারা এটা ভালো করেই জানে যে যেহেতু আমরা অত্যাচারের শিকার হব না, আমরা হয়তো আটকাইলে হয়তো আমরা জামিন নিয়ে চলে আসবো এবং এটা আমরা দেখি যে আটকাচ্ছে, জামিন নিয়ে চলে আসতেছে। একদিকে সিকিউরিটি ফোর্স ধরে পুলিশে দিচ্ছে, আর এইদিকে ১০ দিন পরে গিয়ে তার জামিন হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলার সাথে যে সিকিউরিটি এজেন্সিরই একমাত্র ল্যাকিং আছে বিষয়টা ওরকম না। আপনাকে যারা জামিন প্রক্রিয়ার সাথে যুক্ত যে জুডিশিয়ারি আছেন এখন তো তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছেন। তো তাদেরও বিষয়গুলো দেখতে হবে যে যেকোনো একটা আসামি যার কাছে অবৈধ অস্ত্র পাওয়া গেছে, যার কাছে আপনার যার এগেইনস্ট এ আপনার টেরোরিজম এর মামলা আছে, যার এগেইনস্ট এ আর্সন এর মামলা আছে। এরা কোর্টে যাচ্ছে ওরকম কোন পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড শক্তিশালী লয়ার ধরে কিছু টাকা পয়সা খরচ করে বের হয়ে যাচ্ছে। এই জিনিসটাকেও কিন্তু আপনার চেক এন্ড ব্যালেন্স এর মধ্যে আনতে হবে। কোর্টের মধ্যে যে ধরনের করাপশন হয় বাংলাদেশে, জুডিশিয়ারির মধ্যে যে ধরনের করাপশন আছে, ওই জিনিসটা তো আমরা এখনো পর্যন্ত অ্যাড্রেস করতে পারি নাই। ওইটা তো অ্যাড্রেস করতে হবে। সো আপনি হয়তো যেটা ফিডার, যেটা যেটা মা যে মুখটা দিয়ে এটা গ্রহণ করা হচ্ছে, যেমন ল এনফোর্সমেন্ট এজেন্সি তারা হয়তো কন্ট্রোলড হয়তো এটাকে গ্রহণ করতেছে, গ্রহণ করে এটাকে প্রসেস করতে পাঠাচ্ছে। কিন্তু যে সিস্টেম এটা প্রসেস হওয়ার কথা, সেই সিস্টেম এটাকে ঠিকমতো হ্যান্ডেল করতে পারছে না। সিস্টেম এটাকে ঠিকমতো যেটা হওয়া উচিত, আইনের যে শাসনের প্রতিষ্ঠা হওয়া উচিত, সেটা ঠিকমতো হচ্ছে না। তো সেটা হওয়া খুব জরুরি আরকি, হ্যাঁ? এইটা তো গেল ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশ। কিন্তু মানুষের মধ্যেও মানে সমাজের একটা বড় অংশও কি এক ধরনের অসহিষ্ণু মনোভাবের বহিঃপ্রকাশ আপনি দেখতে পান? অসহিষ্ণু মনের প্রকাশ তো অবশ্যই দেখতে পাই। এই যে ধরেন বিভিন্ন রকমের যে ঘটনাগুলা ঘটছে, কিছুদিন আগে দেখলাম আমরা ময়মনসিংহে একজন আ গার্মেন্টস আ কর্মীকে, হুম। আ হিন্দু ধর্মের, তাকে ঝুলিয়ে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হলো। কবরের থেকে মানুষের লাশ তুলে এগুলা করা হলো। তো এগুলা অ্যাকচুয়ালি প্রকাশ করে যে সমাজের ঢাকায় মধ্যে একজন মানুষের নারীর গায়ে ভোরবেলা পানি ঢালা হলো। হ্যাঁ, ভোরবেলা পানি ঢালা। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের যে আমার যেটা মনে হয় আরকি একটা সমাজ হিসেবে আমাদের মধ্যে যেই আ এক ধরনের একটা মেন্টাল ব্রেকডাউন এর যে প্রবণতা আছে অথবা ওই যে একটা উ অনেকেই আপনার সহিস লাইক সহ্য করতে এমন একটা স্টেজে গিয়ে পৌঁছায় গেছে যে তারা ধরেন যেখানেই এ ধরনের কিছু একটা দেখে তারা তাদের সর্বোচ্চ ওখানে প্রয়োগ করতে চায়। হুম। আপনি দেখবেন যে একটা জুতা চোর ধরা পড়ছে। তাকে সবাই মিলে ভেতর পিটায় একবারে শেষ করে দিচ্ছে কিন্তু। অথবা মসজিদে অথবা ধরেন কেউ একটা রিক্সা ভ্যান চুরি করেছে, কেউ একটা মোটরসাইকেল চুরি করছে। একটা মোবাইল ফোন কিছু চিন্তা করেছে। যেভাবে পেটানো হয় রাস্তার মধ্যে হুম। দিয়ে এটা অমানবিক। কিন্তু অন দ্যা আদার হ্যান্ড আপনার দেশের যে লোকগুলা চুরি করেছে, ব্যাংক থেকে ডাকাতি করেছে, লাইক ডাকাতি মানে যে ব্যাংকের টাকা চুরি করছে, আপনার লোন ডিফল্ট করছে অথবা অনেকগুলা প্রতিষ্ঠান বন্ধ করে দিছে। এখনো তারা বেশ বহাল তবিয়তে আছে। কারণ এরা তো অনেক পাওয়ারফুল লোক। আপনাদেরকে কিন্তু কিছু করতে পারেন না। তো ওই যে ওদেরকে যে কিছু করতে না পারার যে বিষয়টা আছে, ওইটাই আমার মনে হয় তারা এদিকে চ্যানেলাইজ করে। যে পাওয়ারফুলদেরকে আমরা কিছু করতে পারি না। তো যেটাকে পাই সামনে এটাকেই আমরা একেবারে আ চরমভাবে আক্রমণ করি আরকি। আপনি বলছেন যে পুলিশ ফাংশনাল। পুলিশ ফাংশনাল হলে ধরেন এই এই যে ইনটলারেন্স এইটাও তো আইনের দৃষ্টিতে অপরাধ। এই ইনটলারেন্স অবশ্যই তো অপরাধ। যদি আইনের শাসন থাকে, প্রয়োগ হয়, তাহলে তো এই ইনটলারেন্সটা সাস্টেইন করার কথা না। মানে পুলিশ আইনের শাসনের
আইনের শাসনের প্রয়োগের সাথে তো আসলে আপনার পুলিশের সম্পর্ক কোথায়? পুলিশ তো ল এনফোর্সমেন্ট না, এটা এর একটা কাজটা পার্ট, এটা করবে। সামগ্রিক একটা হুম, সিস্টেমের অংশ। কিন্তু একটা রাইট। গুরুত্বপূর্ণ অংশ তো। সেই যদি পুরোপুরি হুম, ফাংশনই করত, সেটা হুম, শুধুমাত্র পুলিশ বা বাহিনীর কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর দোষ নিশ্চয়ই না। কিন্তু সামগ্রিক এই যে প্রক্রিয়াটা, সামগ্রিক যে জি। সাপ্লাই চেইনটা, তার তো একটা গুরুত্বপূর্ণ হুম। অংশ তো। হ্যাঁ, অবশ্যই। ওই যে আমি আপনাকে বললাম যে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দে আর দ্য ফেস, দে আর দ্য মাউথ। তারা হয়তো অ্যাবজর্ব করে নিয়ে আসছে। হুম, তারা নিয়ে আসছে আপনার মুখে তারা খাবারটা ঢুকিয়ে দিয়েছে। অপরাধীকে তারা সিস্টেমের কাছে ঢুকিয়ে দিছে। এখন ভিতরে সিস্টেমের মধ্যে এটাকে তো প্রসেস করতে হবে। সিস্টেম এটাকে কিভাবে প্রসেস করতেছে? ইজ দ্য সিস্টেম রিয়েলি ফলোইং দ্য ল? হুম, সিস্টেম তাকে কিভাবে অ্যাড্রেস করতেছে? আপনি টাকা দিয়ে বাংলাদেশে কি জামিন হয়? এটা তো আপনি জানেন। এটা হুম। কোনো অসত্য কথা না। বাংলাদেশে কোর্টে যে পরিমাণে টাকার লেনদেন হয় এটা অবিশ্বাস্য। তো এটাকে তো আপনি বন্ধ করতে হবে। এটাকে এই আপনি বন্ধ এই করেছেন? এই ফ্ল গুলা তাহলে কে ঠিক করবে? মানে এই ফ্ল গুলো নিয়ে কি যাদের ঠিক করার দরকার তারা এই ফ্ল ভাবছে? গুলা এই ফ্ল গুলা কোনো পাবলিক ম্যান্ডেট ছাড়া আসা কোনো গভর্নমেন্টের পক্ষে ঠিক করা বেশ দুরূহ। আমার মনে হয় যে আমাদেরকে ওয়েট করতে হবে যে সামনে ইলেকশন আছে হুম, বাংলাদেশে। এই ইলেকশনে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসে, যারাই আসবেন তাদেরকে এগুলো খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে এবং যারাই আসবে আমার মনে হয় তাদেরকে এটাও বিবেচনায় রাখতে হবে যে পূর্বের মতো করে বাংলাদেশ আর চালানোর সুযোগ নাই। এদেশে একটা বড় সংখ্যক মানুষ তারা বেশ সচেতন নিজেদের অধিকারের বিষয়ে, নিজেদের যে বাক স্বাধীনতা এই বিষয়ে, নিজেদের মতামত প্রকাশের যেই প্ল্যাটফর্ম প্রয়োজন সে সকল বিষয় এবং আহ, দুষ্টের দমন এটা তারা দেখতে চান। তো যদি কেউ চিন্তা করে থাকেন যে আমরা আসবো, চলে আসছি, এসে নিজের মতো করে দেশ শাসন করব, দে আর প্রবাবলি লিভিং ইন এ ফ্যান্টাসি ওয়ার্ল্ড। সো ওই ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকে আমার মনে হয় তাদেরকে বের হয়ে আসতে হবে। যারাই আসবেন তাদেরকে অত্যন্ত প্রেসাইজলি পাবলিকের যে কনসার্ন গুলো আছে এগুলো অ্যাড্রেস করতে। পাবলিকের কনসার্ন কি? মানুষ দেখতে চায় যে দুষ্টের দমন হোক এবং আইনের শাসন উপরে আপহেল করা হোক। আপনি কোন ধরনের যত বড়ই আপনি ব্যবসায়ী হন, যত বড় শিল্প গোষ্ঠীর সাথে আপনি সংযুক্ততা থাকুক না কেন, সংশ্লিষ্ট থাকুক না কেন, আপনি দেশের মানুষের টাকা নিয়ে অথবা দেশের ব্যাংকের অর্থ নিয়ে বিদেশে পাচার করেছেন, বাড়ি কিনেছেন, এই করেছেন, সেই করেছেন। আপনি এখন আবার কোন একটা পলিটিক্যাল পার্টির উইং এর অধীনে এসে নিজেকে নিরাপদ ভাববেন এবং মানুষ যখন এটা দেখবে তখন কিন্তু তারা এটা পজিটিভলি গ্রহণ করবে না। আপনি হুম। যদি কোনো বিগত স্বৈরাচার শাসকের ব্যক্তিদেরকে নিজেদের উইং এর নিচে রাখতে চান, মানুষ এগুলো পছন্দ করবে না। আপনি যদি আবার এই ধরনের আহ নিরাপত্তা বাহিনী ব্যবহার করে গুম খুন অথবা এ ধরনের যে আহ, জঘন্য বিষয়গুলো আছে এগুলার পুনরাবৃত্তি করতে চান, মানুষজন এগুলো কোনো কিছু একসেপ্ট করবে না। সো এবং এগুলা আপনাদের চেষ্টা করাও একটা খুব বড় ভুল হবে আর কি, যারাই আসবেন সরকারে। সো আপনাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে যে এই দেশে দমন পীড়ন, নিগ্রহণ এবং দুর্নীতি এগুলা স্থান হবে না, কারণ এই দেশে একটা বড় তরুণ সমাজ যাদেরকে আমরা জেন জি বলে থাকি। এই জেন জি আপনার প্রভাব আছে, এটা থাকবে এবং আপনাকে এদের যে ভাইব এটা আপনাকে বুঝতে হবে এবং এদের যে আকাঙ্ক্ষা আছে, আবাল বৃদ্ধ বনিতা সকলের যে যে একটা আকাঙ্ক্ষা আছে একটা বেটার বাংলাদেশ, এইটা আপনাকে অবশ্যই করতে হবে। লাইক আপনি যতই মিষ্টি কথা বলেন না কেন, যতই সুন্দর প্রমিস দেন না কেন, এগুলা আপনার কাজ কথা এবং কাজে মিল থাকতে হবে। হুম। কথা এবং কাজে যদি মিল না পাওয়া যায় দেন ভাই সমস্যা আছে সামনে। নির্বাচনটা দিয়ে আমি শেষ করব। তার আগে একটা প্রশ্ন করতে চাই, যেটা আ উম এই সরকার তো দায়িত্ব নেওয়ার পর তাদের যে ৩ টি ম্যান্ডেটের কথা বলেছিল, নির্বাচন ছাড়াও অন্য ২ টা ম্যান্ডেট। একটা হচ্ছে সেই জুলাই অভ্যুত্থানের সময় হওয়া নানান রকম অপরাধের বিচার এবং হুম, হুম, সংস্কার। হুম, এই হুম। ১৭ মাসে কতটা সংস্কার দেখলেন? আমরা ঐকমত্য কমিশনের প্রায় ৯ মাসের বৈঠক দেখলাম। ৩০ টা রাজনৈতিক দল একসাথে বসলো। অনেক বিষয় আলোচনা হলো। জুলাই সনদে আবার এনসিপি স্বাক্ষর করল না। সংস্কার কি দেখলেন ১৭ মাসে? সংস্কার সেটা তো আপনি বাংলাদেশে আছেন, আপনি বলতে পারবেন আপনি কতগুলো সংস্কার এক্সিকিউশন দেখেছেন। আমি আমার মিডিয়া রিলেটেডটা বলতে পারি। মিডিয়া রিলেটেড যে মিডিয়া কমিশন যেটা করা হয়েছিল, তাদের অনেকগুলা প্রপোজাল ছিল কিন্তু একটাও ইমপ্লিমেন্ট করা হয় নাই। পুলিশের সংস্কার হয়েছে, পুলিশের ড্রেসটা চেঞ্জ করা হয়েছে। ওইটা একটা সংস্কার যদি আপনি ওটাকে বলেন, ওইটা একটা সংস্কার হয়েছে। পুলিশের ডেপ্রাইভ যারা অফিসার ছিলেন, যারা বঞ্চিত হয়েছেন, অনেক ক্ষেত্রে অনেক বঞ্চিত অফিসার এখনো পর্যন্ত বঞ্চিত অবস্থায় আছেন। সুতরাং সংস্কার আসলে কোন দিক দিয়ে হয়েছে আমি 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 ঠিক জানি না অ্যাকচুয়ালি সংস্কারটা অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে হয়েছে। অনেক
আলাপ হয়েছে না, এগুলা আপনি নিয়ে। গণমাধ্যমটা নিয়ে অ- আলাদা করে জানেন নিঃসন্দেহে ভালোভাবে। কিন্তু আপনি তো হ্যাঁ, বাংলাদেশটাকে ফলোও করেন। মানে সংস্কার তো হ্যাঁ, অনেকগুলো, ১১ টা কমিশন হলো। তার মধ্যে ৬ টা কমিশন হুম। নিয়ে হচ্ছে ঐকমত্য কমিশন বসলো। ৫ টা কমিশন ধরাই হয় নাই। ডিসিশন দেওয়া হয়েছে অনেকগুলো, কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে কতগুলো সেটা হচ্ছে ব্যাপার। যে পার্সেন্টেজটা কত, রেশিওটা কত। মানে তার মানে আপনার কি মনে হয় মানে এই ১৭ মাসের সংস্কার কিছুই করা গেল না? না, সংস্কার তো অবশ্যই হয়েছে। আইন মন্ত্রণালয়ে কিছু সংস্কার হুম, হয়েছে। আমরা দেখেছি যে আমাদের নারী অধিকারের বিষয়ে কিছু সংস্কার এর ইমপ্লিমেন্টেশন করা হয়েছে ওমেন রাইটস নিয়ে। মিডিয়া কাউন্সিলে বেশ কিছু প্রপোজাল আসছে, কিন্তু ওগুলা বোধহয় ইট উইল টেক সাম টাইম টু ইমপ্লিমেন্ট। কিছু ভালো কাজ তো অবশ্যই হয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এবং সামনে হ্যাঁ ভোট না ভোট আসবে। হুম। যদি আসলেও হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে যে সংস্কারের পরিকল্পনা তারা দিয়েছেন সেটা অবশ্যই তাহলে রিফ্লেক্ট করবে। নির্বাচন প্রসঙ্গে দিয়ে একটু শেষ করব। অনেকক্ষণ আলোচনা জি, করেছি আপনার সাথে। সেটা হচ্ছে আপনি বলছিলেন যারাই ক্ষমতায় আসুক তারা আর আগের মতো দেশ চালাতে পারবে না, কিংবা সেই ভাবনাটাও জি, করা উচিত না। কিন্তু জি। এই মুহূর্তে রাজনৈতিক বাস্তবতায় অনেকে বলছেন যে এই নির্বাচনের ফলাফল অনেকটা অনুমেয়ই হয়ে গেছে। সেই জায়গায় আগামী নির্বাচনের আমরা ১৪, ১৮, ২৪ নির্বাচন নিয়ে যেরকম প্রশ্ন উঠতে দেখেছি, হুম, যদি হুম। আবারও সেরকম একতরফা নির্বাচন হয় কিংবা অনুমেয় ফলাফলের মতো একটি নির্বাচন হয়, আবার কি প্রশ্ন উঠবে? আসলে একতরফা নির্বাচন হওয়ার সুযোগ বাংলাদেশে নাই এখন। হ্যাঁ? কারণ বাংলাদেশে যারা এখন আছেন মাঠে, যারা নির্বাচনটা তদারকি করবেন, বিভিন্ন রকমের অবজারভার আসবে। আপনাকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া অন্য কোনো রকমের কোনো কিছু এখানে গ্রহণযোগ্য হবে না। পিপল উইল নট অ্যাকসেপ্ট, ইন্টারন্যাশনাল পার্টনার্স উইল নট অ্যাকসেপ্ট। সুতরাং জনগণের স্বার্থেই এই নির্বাচনকে ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে। এখন যদি কেউ ল্যান্ডস্লাইড ভিক্টরি পায় এবং তারা সরকারে আসে, তাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে তারা কেন ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে, তাদের কাছে ম্যান্ডেট গুলা কি কি আছে, তাদের প্রায়োরিটিস গুলো কি কি, দে উইল হ্যাভ টু সেট দোজ অ্যাসাইড। যে আমার এই ১০টা কাজ আমার প্রায়োরিটি, আমাকে প্রথমে এই ১০টা জিনিস অ্যাড্রেস করতে হবে। এন্ড ইউ উইল হ্যাভ টু অ্যাকচুয়ালি অ্যাড্রেস দেম। এমন না যে আমি বললাম ১ বছর হয়ে গেল, ২ বছর হয়ে গেল, আমি একটা কাজ করলাম না। ওই যে যেটা বললাম আপনাকে, মানুষ এখন অনেক সচেতন। আপনি প্রমিস করবেন, করবেন না। আপনি বলবেন আপনি সুশাসনের বাস্তবায়ন চান, আপনি দুর্নীতিমুক্ত সমাজ চান, কিন্তু আপনার আশেপাশে আ এমন ব্যক্তিরা আছে যাদের অতীত প্রশ্নবিদ্ধ। এগুলার সুযোগ থাকবে না আরকি। আপনাকে নিজেকে, যারাই আসবেন সরকারে, এমনভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে that your works and your activities are really reflecting যে না, you are the change that people are expecting. ৫ বছর পর বাংলাদেশকে কোথায় দেখেন আপনি? শুধু প্রত্যাশার জায়গা থেকে না, বাস্তবতার নিরিখে। ৫ বছর পরে বাংলাদেশকে যদি পলিটিক্যাল পার্টি যারা আসবেন ক্ষমতায়, if they can really deliver, আমি দেখি যে আমাদের রাজনৈতিক একটা একটা গ্রাজুয়েশন হয়তো আমাদের হবে, যেখানে আমরা দেখব যে পলিটিক্সে অনেক তরুণ নেতৃত্ব এগিয়ে আসছেন। আহ, পরিবার ভিত্তিক যে রাজনীতির একটা কালচার আছে বাংলাদেশে, হয়তো এটা থেকে আমরা কিছুটা বের হয়ে আসব, এবং দেশের যারা এডুকেটেড শ্রেণী আছেন, যারা শিক্ষার্থী অথবা যারা স্টুডেন্ট পলিটিক্সের সাথে ইনভলভ আছেন, এবং সাধারণ নাগরিক সমাজের যে সমস্ত ব্যক্তিরা আছেন, তারাও হয়তো রাজনীতিতে আসতে যুক্ত হবেন। কারণ যখনই আপনার কাছে ভালো ওয়ার্কফোর্স থাকবে, তখনই আপনি কিন্তু ভালো পরিকল্পনা, ভালো ধরনের ডেভেলপমেন্ট স্কিম এগুলো হাতে নিতে পারবেন এবং এগুলো এক্সিকিউট করতে পারবেন। তো ওগুলা এক্সিকিউট করার জন্য আপনার একদল ভালো এক্সিকিউটিভ দরকার হবে। তো আমার মনে হয় যে ৫ বছর পরে যদি ইফ দ্য পলিটিক্যাল পার্টিজ ডু ডেলিভার দ্য ওয়ে দে হ্যাভ বিন প্রমিসিং, তাহলে হয়তো আমরা একদল ভালো রাষ্ট্র পরিচালনার এক্সিকিউটিভ পাবো, যারা আগামী দিনের বাংলাদেশের বুনিয়াদ গঠন করার চেষ্টা করবেন। আর যদি সেই ইফটা আ উম আপনার প্রত্যাশা পূরণ না করে? তাহলে সেটা খুবই দুঃখজনক হবে। তাহলে আমরা ওই যে লোহা পিটালে যেই সেই আওয়াজ করে, আমরা ওই যেই সেই আওয়াজ করতে থাকবো। সেটাই শুনবো। স্যার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে আলোচনা করলে আসলে আরো লম্বা আলোচনা করা যাবে। আপনার সাথে যখন কথা শুরু করেছিলাম আপনার পেছনে ঝকঝকে রোদ ছিল। এখন সন্ধ্যা নেমে এসেছে দেখা যাচ্ছে। আপনার সাথে নিশ্চয়ই আবারও হ্যাঁ, কোনো এরকম ঝকঝকে রোদেলা দিনে আপনার সাথে আলাপ জি। করব। জুলকারনাইন সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ কথা চলুকে আজকে আপনাকে এত অনেক সময় দেওয়ার ধন্যবাদ। জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কথা বলছিলাম পডকাস্ট কথা চলুকে সাংবাদিক জুলকারনাইন সাহেরের সাথে। তার সাথে নানান বিষয়ে কথা হলো। তার ব্যক্তিগত আলাপ থেকে শুরু করে বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং তার প্রত্যাশাও আমরা জানলাম। আমরা সামনের দিনের বাংলাদেশে তার প্রত্যাশাগুলো এবং বাংলাদেশের সব মানুষের প্রত্যাশা সফল হবে সেটিই প্রত্যাশা করি, এবং আমরা কথা চালিয়ে যেতে চাই। আমরা সবার কথা শুনতে চাই, সবার কথা বলতে চাই। এজন্যই আমাদের অনুষ্ঠানের নাম কথা চলুক।